1996 সালের 6 সেপ্টেম্বর দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে তখন হাজার হাজার মানুষের ঢল। কান্না, চিৎকার আর এক অদ্ভুত চাপা কান্নায় ভারী হয়ে উঠছে চারপাশের বাতাস। অযোধ্যায় বৃষ্টি নামছে, আর সেই বৃষ্টির মধ্যেই কয়েক হাজার ভক্ত মর্গের দেয়াল ধরে হাউমাউ করে কাঁদছেন। মর্গের ভেতরে একটা স্ট্রেচারের উপর শুয়ে আছেন 27টি সুপারহিট সিনেমার নায়ক, কোটি তরুণ তরুণীর ক্রাশ শাহরিয়ার চৌধুরী ইমন, যাকে পুরো বাংলাদেশ চেনে সালমান শাহ নামে। মাত্র 29 বছর বয়স, খ্যাতির একবারে চূড়ায় থাকা অবস্থায় স্কাটনের বিলাসবহুল ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে তার নিথুর দেহ। পুলিশ বলেছে পারিবারিক কোলাহের জেরে এই ঘটনা ঘটতে পারে, কিন্তু মর্গের বাইরে দাঁড়িয়ে থাকা জনতা আর সালমান শাহর মা নীলা চৌধুরী চিৎকার করে বলছেন, আমার ছেলেকে হত্যা করা হয়েছে, এটা আত্মহত্যা নয়, এটা পরিকল্পিত খুন। সেই দিন কি আসলেই বিষণ্ণতায় ভুগে আত্মহত্যা করেছিলেন সালমান শাহ, নাকি দরজার ওপাশে ঘটেছিল এমন কোনো ভয়ঙ্কর চক্রান্ত যার সত্য আড়াল করতে খরচ করা হয়েছিল কোটি কোটি টাকা? আসসালামু আলাইকুম, আমি রাকিব আছি আপনাদের সঙ্গে আয়নালকের পক্ষ থেকে। আজ আমরা এমন এক সত্যি ঘটনা নিয়ে কথা বলতে যাচ্ছি, যা গত 3 দশক ধরে বাংলাদেশের অপরাধ ও বিনোদন জগতের ইতিহাসে এক বিরাট প্রশ্নচিহ্ন হয়ে আছে। এটি কেবল একজন নায়কের মৃত্যুর গল্প নয়, এটি ক্ষমতা, লোভ, পরকীয়ার সন্দেহ আর আলামত গায়েব হয়ে যাওয়ার এক অন্ধকার অধ্যায়। মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা যারা নিয়মিত আমার চ্যানেল দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন। আপনার প্রতিটি সাবস্ক্রিপশন আমাদের ঠিকমতো আরও কঠোর পরিশ্রম করতে, চমৎকার এবং ইনভেস্টিগেটিভ ডকুমেন্টারি বানাতে উৎসাহ দেয়। তাই দেরি না করে এখন এই সাবস্ক্রাইব বাটনটি চেপে ধরুন। চলুন এবার ফিরে যাওয়া যাক 1996 সালের সেই দোয়াশময় দিনগুলোতে। 1993 সাল, পরিচালক সোহানুর রহমান সোহানের কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে টলিউডে পা রাখেন এক তরুণ। মাথায় রুমাল বাঁধা, চোখে রোদ চশমা আর সাধারণ চাউনি, প্রথম সিনেমাতেই পুরো দেশকে আচ্ছন্ন করে ফেললেন তিনি। এর পরের গল্পটা ইতিহাস। মাত্র 3 বছর 4 মাসের কেরিয়ার, এতেই 27টি চলচ্চিত্র, যার অধিকাংশই বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার। তৎকালীন বাংলা সিনেমার দ্বারাকে রাতারাতি বদলে দিয়েছিলেন সালমান শাহ। কিন্তু এই আকাশচুম্বী সাফল্যের আড়ালেই দানা বেঁধেছিল এক গভীর কালো মেঘ। ব্যক্তিগত জীবনের টানাপোড়েন, চলচ্চিত্রের ভেতরে সিন্ডিকেট, রাজনীতি আর তার বিবাহিত জীবন নিয়ে জমে ওঠা অশান্তি, যা তাকে ধীরে ধীরে ঠেলে দিচ্ছিলেন এক চরম ট্র্যাজেডির দিকে। ঘটনা 5 সেপ্টেম্বর 1996 রাত আনুমানিক 11টা। এফডিসি থেকে শুটিং শেষ করে স্কাটনের ডুমুর নিউ ড্রিম অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটে ফেরেন সালমান শাহ। তার সাথে ছিলেন তার স্ত্রী সামিরা। প্রত্যক্ষদর্শীদের তথ্য মতে সেদিন রাতেও সালমান ও তার স্ত্রী সামিরার মধ্যে ঝগড়া হয়। পরদিন অর্থাৎ 6 সেপ্টেম্বর সকাল 8টা, সালমানের শোবার ঘরের দরজা তখনও বন্ধ। গৃহ পরিচালিকা ও উপস্থিত লোকজনের বয়ান অনুযায়ী সকাল 10টা থেকে 10:30টার দিকে সামিরা ড্রেসিং রুমে যান। কিছুক্ষণ পর তিনি চিৎকার করে ওঠেন। ঘরের ভেতরের দৃশ্য দেখে নাকি সবার চোখ কপালে ওঠে। দেখা যায় ফ্যানের সিলিংয়ে ক্যানভাস বেল্ট পেঁচিয়ে ঝুলে আছেন সালমান শাহ। দ্রুত তার দেহ নিচে নামানো হয়। প্রথমে হোলি ফ্যামিলি হাসপাতাল, তারপর ঢাকা মেডিকেল কলেজ, কিন্তু বেলা 11টা নাগাদ চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কিন্তু এখানে এসে দানা বাঁধে প্রথম খটকা, যে ড্রেসিং রুমে সিলিং ফ্যান থেকে ঝুলে থাকার কথা বলা হচ্ছে, সেই ফ্যান ও খাট বা সোফার উচ্চতার ব্যবধান ছিল এতটাই কম যে স্বাভাবিকভাবে কোনো পূর্ণবয়স্ক মানুষের পক্ষে সেখানে পুরোপুরি ঝুলে পড়া প্রায় অসম্ভব। মৃত্যুর পরপরই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে শুরু করে, যা এই আত্মহত্যার তথ্যকে পুরোপুরি নড়বড়ে করে দেয়। প্রথমত, সালমান শাহকে নিচে নামানোর পর পুলিশ পৌঁছানোর আগেই সেই ঘর পরিষ্কার করা হয়েছিল কেন? গলায় পাশের যে বেল্ট ব্যবহার করা হয়েছে বলা হয় সেটি কাটা হলো কেন এবং দ্রুত সরিয়ে ফেলা হলো কেন? দ্বিতীয়ত, টেবিল থেকে একটি সুইসাইড নোট উদ্ধারের কথা বলা হয়, যেখানে লেখা ছিল, আমি স্বেচ্ছায় আত্মাহুতি দিচ্ছি। কিন্তু পরবর্তীতে সালমান শাহর হাতের লেখার সাথে সেটি মেলালে দেখা যায় হাতের লেখা স্পষ্টতই অন্য কারো। তৃতীয়ত, সালমান শাহর মা নীলা চৌধুরী দাবি করেন ময়নাতদন্তের আগেই তিনি তার ছেলের থুতনির নিচে, গলায় এবং রানের কাছে আঘাতের চিহ্ন দেখেছেন। তাছাড়া মৃত্যুর পর সালমান শাহর সুটকেস ও কিছু গুরুত্বপূর্ণ ফাইল গায়েব হয়ে যায়। মামলার মোড় ঘুরে যায় 1997 সালে, যখন মামলার অন্যতম আসামি রেজবি আহমেদ পুলিশ জেরায় মুখে এক বিস্ফোরক তথ্য স্বীকারোক্তি দেয়। সে দাবি করে সালমান শাহ আত্মহত্যা করেননি, তাকে ইনজেকশন দিয়ে অচেতন করে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আর এই হত্যাকাণ্ডের পেছনে জড়িত ছিলেন টলিউডের কিছু প্রভাবশালী ব্যক্তি ও সালমানের কাছের কিছু মানুষ।
তবে এই জবানবন্দির পরও রহস্য চাপা পড়ে যায় আইনি জটিলতায়। কিন্তু দীর্ঘ 21 বছর পর 2017 সালে এই মামলায় আবারও আগুন জ্বলে ওঠে আমেরিকা থেকে। সালমান শাহর সাবেক বিউটিশিয়ান রুবি সুলতানা সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা পোস্ট করে চিৎকার করে বলতে থাকেন, সালমান শাহ আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে। আমার স্বামী এই খুনের সাথে জড়িত, আমার ভাই জড়িত, সালমানের পরিবারকে বাঁচান, তারা আমাকেও মেরে ফেলবে। এই ভিডিওটি ভাইরাল হতেই পুরো দেশ স্তব্ধ হয়ে যায়। একজন প্রত্যক্ষদর্শীরা মুখ থেকে আসা এই স্বীকারোক্তি কি সত্যিই ছিল, নাকি আড়ালে রয়ে গিয়েছিল অন্য কোনো গভীর খেলা? দীর্ঘ 24 বছর ধরে এই মামলা তদন্ত এক হাত থেকে অন্য হাতে ঘুরে। সিআইডি বিচার বিভাগীয় তদন্ত সবশেষ দায়িত্ব পান পিবিআই। 2020 সালের ফেব্রুয়ারি মাসে পিবিআই প্রায় 600 পৃষ্ঠার একটি চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেয়। তাদের প্রতিবেদনে বলা হয়, সালমান শাহকে হত্যা করা হয়নি। চিত্রনায়িকা শাবনূরের সাথে অতিরিক্ত ঘনিষ্ঠতায় নিয়ে পারিবারিক কলহ, স্ত্রীর সাথে সম্পর্কের টানাপোড়েনে এবং অতি আবেগপ্রবণ মানসিকতার কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। কিন্তু পিবিআই এর এই দীর্ঘ রিপোর্টকে কি সালমান শাহর কোটি ভক্ত এবং মায়ের মনের সন্দেহ দূর করতে পেরেছে? উত্তর না। আজ অব্দি সালমানের পরিবার এই রিপোর্ট মেনে নেয়নি। রাজপ্রাসাদের মতো জীবন, কোটি কোটি মানুষের ভালোবাসা, খ্যাতির সর্বোচ্চ চূড়া সবকিছু ছিল সালমান শাহ। কিন্তু মৃত্যুর পর তিনি রেখে গেছেন কেবল একরাশি অমীমাংসিত প্রশ্ন আর কোটি ভক্তের চোখে জল। আজ 2.5 দশকেরও বেশি সময় কেটে গেছে। ইস্কাটনের সেই ফ্ল্যাটের দেয়ালগুলো হয়তো জানে 6 সেপ্টেম্বরের সেই বন্ধ ঘরের আসল সত্যিটা কি ছিল। কিন্তু সেই সত্যি কি কোনোদিন আদালতের আলো দেখতে পাবে, নাকি সালমান শাহ চিরকাল থেকে যাবেন বাংলা সিনেমার সবচেয়ে বড় অমীমাংসিত রহস্য হয়ে? আপনার কি মনে হয়, এটি কি সত্যি এক আবেগপ্রবণ নায়কের আত্মহত্যা ছিল, নাকি পর্দার আড়ালে কোনো নিখুঁত হত্যাকাণ্ড? কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর অপরাধ জগতের এমন সত্য ঘটনা ও রহস্যঘেরা ইনভেস্টিগেটিভ ডকুমেন্টারি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। ধন্যবাদ।